till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. সো গাইজ, এখন আমি দাঁড়ায় আছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি মুক্তি ও গণতন্ত্র গেটের সামনে, আর আমার সাথে আছে আমার আরেক ডাবিয়ান, আমাদের ওর নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ। মেহেদি, সে হাই। হাই গাইস, তুমি কোন ডিপার্টমেন্টে আছো মেহেদি, সেটা বলো। আমি হচ্ছে মেহেদি হাসান মিরাজ, আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে আছি, আর 2018-19 সেশনের। আর আমার হল হচ্ছে জিয়া হল, আমার হলেরই বড় ভাই হচ্ছে পাবেল ভাই। আচ্ছা, আর তুমিও আজকে রেডি হও, তুমি অনেকগুলো অ্যাডভাইস দেবো ওদেরকে, যে ওরাও কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে, ওদেরও ক্যারিয়ার কিভাবে তোমার মতো উজ্জ্বল হয়। আরেকটা ব্যাপার হচ্ছে মেহেদি হাসান মিরাজ, ও খুব ভালো একজন ক্রিকেটার, ও অনেক জেলায় খেলতে যায়, অনেক ভালো ক্রিকেট খেলে। সো ডাবিয়ান প্লাস ক্রিকেটার, ভেরি বেস্ট কম্বিনেশন। সো গাইস, তোমরা এখন যেটা দেখতেছো আমাদের পিছনে, এটা হচ্ছে যে মুক্তি ও গণতন্ত্র তোরণ। এটার নাম হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ। সো এই মুক্তি ও গণতন্ত্র তোরণের নিচ দিয়ে আমি যাচ্ছিলাম, এখন ক্যাম্পাসে ঢুকবো। আমরা এখান দিয়েই ক্যাম্পাসে ঢুকি, এইটা নিচ দিই। সো ভাবলাম তোমাদের জন্য দেখাই। সো দিস ইজ মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট। সো আমাদের সাথে এখন আরেক ডাবিয়ান এবং ঢাকা বোর্ডের ফার্স্ট বয় অ্যাড হবে। ও ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে, আর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা করতেছে। ওর নাম হচ্ছে নকিব। সো আমরা নকিবের অ্যাডভাইসগুলো আজকে নিব তোমাদের জন্য। ও ঢাকা বোর্ডে কিন্তু ফার্স্ট বয়। সো বি সিরিয়াস, ওর অ্যাডভাইসগুলো তোমরা খুব সিরিয়াসলি নিবা। সো নকিব, আসো। সো এই যে হচ্ছে আমাদের নকিব, ঢাকা বোর্ডের ফার্স্ট বয়, আর বর্তমানে পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সো নকিব, সে হাই। কি অবস্থা সবার, জিগাও। আর ও মারাত্মক, মানে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর ওর অ্যাডভাইসগুলো আজকে আমরা নিব স্টুডেন্টদের জন্য। সো তোমরা ওর অ্যাডভাইসগুলো আজকে শেষ পর্যন্ত শুনবা। সো আমরা এখন নীলক্ষেত রোড দিয়ে যাচ্ছি ভিসি চত্বরের দিকে। ভিসি চত্বর নিয়েও তোমাদের অনেক ফ্যাসিনেশন। সো ভিসি চত্বর আমি তোমাদেরকে দেখাবো। ভিসি চত্বরে যাইতে নীলক্ষেত রোড হচ্ছে এটা, আর বাম পাশে যেটা তোমরা দেখতেছো এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হলের খেলার মাঠ। আমাদের সেন্ট্রাল ফিল্ড তো আছেই, এছাড়া প্রত্যেকটা হলেও এক একটা করে মাঠ আছে। সো আমার বাম পাশে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল, আর এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠ, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের দেয়াল। এই যে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ক্যাম্পাসের দেয়াল। আমি একটু পুরোটা দেখাই। আর আমার বাম পাশে যেটা, এখানে আছে জহুরুল হক হল, স্যার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেট। এটা একটু সামনে ওই যে দেখা যায়। সো গাইস, ওই যে যেটা দেখা যায় ওইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হল। আমি অনেক সময় থাকছি ওই হলে, আর এটা সবচেয়ে ঢাকা ইউনিভার্সিটি যতগুলো হল আছে এর মধ্যে ছেলেদের যে হল এবং বড় বৃহৎ আকারের যে হলগুলো, এর মধ্যে জহু হল হচ্ছে একটা। অসাধারণ সুন্দর একটা মাঠ আছে, যেটা আমি আমার গত ব্লগটাতে দেখাইছি, সেন্ট্রাল ফিল্ডের সুইমিং পুলের যে ব্লগটা ঢাকা ইউনিভার্সিটির। তোমরা দেখো জহুরুল হক হলের মাঠটা কত বেশি জোস, পুকুর আছে, বিশাল বিশাল বিল্ডিং, আর জহুরুল হক হলের মাঠটা সত্যি এক্সক্লুসিভ। সো দিস ইজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গেট, আর এখান দিয়েই ঢুকতে হয়, এই যে জায়গাটা। সো গাইস, দিস ইজ ভিসি চত্বর। এইটাই হচ্ছে ভিসি চত্বর, বসার জন্য চমৎকার জায়গা। আজকে ফাঁকা, আজকে বেসিক্যালি লকডাউনের কারণে আজকে ফাঁকা, বাট সবসময় অনেক বেশি জনগণ থাকে এখানে, অনেক স্টুডেন্টরা থাকে, অনেক বহিরাগতরাও ঘুরতে আসে ক্যাম্পাসে। সো এইটাই হচ্ছে ভিসি চত্বর। সো তোমরা এই যে যেটা দেখতেছো, আমি এখন ভিসি চত্বর দাঁড়ানো, আর এইটা হচ্ছে ভিসি চত্বরের রেইন ট্রিটা। এটার নিচে বসার জন্য বিখ্যাত প্লেস, আর এটার সাইডে আমাদের ভিসি স্যারের বাসভবন একদম ঠিক পাশে। আর এই যে যে ভাস্কর্যটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে স্মৃতি চিরন্তন। ভিসি চত্বরের নিচেই এটা। ভিসি চত্বরের মানে এই টোটালটা মিলেই অ্যাকচুয়ালি ভিসি চত্বর, আর আমরা এখন ভিসি চত্বরে দাঁড়ানো। সো তোমরা যখন আসবা তখন দেখতে পারবো অনেকে। আর বেসিক্যালি আজকে অনেক ফাঁকা, বাট অ্যাকচুয়ালি এটা তো ফাঁকা থাকে না, বাট ফাঁকাগুলো ভালো লাগতেছে, অনেক ক্রাউডই থাকে স্পেসটা নর্মালি। সো গাইজ, এখন আমরা ভিসি চত্বরের গেট দিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকতেছি। সামনে হচ্ছে রেজিস্টার বিল্ডিং, তারপরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আর বাম পাশে হচ্ছে খেলার মাঠ, বলতে এটাকে মল চত্বর বলা হয়। এখানে আড্ডাও হয়, খেলাধুলাও হয়,
আবার পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হয় মাঝে মাঝে। আর এই জায়গাটা খুবই মাইন্ড ব্লোয়িং, খুবই। আমি অনেকবার ফটোশ্যুট করছি এখানে, অনেকবার, অনেক ছবিও তুলছি এখানে এসে, পহেলা বৈশাখ সহ বিভিন্ন ডেতে। খুবই ভালো লাগে আর এই জায়গাটা খুবই এনজয়ফুল। সো গাইজ, নাও আমি মল চত্বর দেওয়ার সামনের দিকে আগাচ্ছি। আর মল চত্বরের এই মাঠটা তো আমি দেখাইছি ড্রোন ভিউতে যে এটা অ্যাকচুয়ালি কত জোশ থাকে। আজকে লকডাউনের কারণে মানুষজন অনেক কম, বাট মল চত্বরে সবসময় মানুষ থাকে। খুবই মেসমারাইজিং একটা আড্ডার জন্য বেস্ট একটা প্লেস। আর হচ্ছে ক্যাম্পাস কালচারগুলো উপভোগ করার মতো অ্যাকচুয়ালি। এই জায়গাগুলো সবসময় মানে মুখরিত থাকতো, এখনও থাকে, মাঝে মাঝে শুক্র শনিবারে অনেক লোকজন আসে। বাট এটা খুবই মানে ঢাকা ইউনিভার্সিটি যতগুলো মুখরিত জায়গা আছে মল চত্বর, তার মধ্যে একটা সবসময় লোকে লোকারণ্য থাকে, সবসময় মানে মুখরিত একটা প্লেস অ্যাকচুয়ালি। জাস্ট শব্দগুলো এরকমই। সো তুমি ঢাকা ইউনিভার্সিটি যখন ঘুরতে আসবা বা চান্স পাওয়ার পর এই জায়গাগুলো তুমিও খুবই এনজয় করবা, খুবই। সো গাইজ, এখন আমরা যাবো কার্জন হলের দিকে। আর কার্জন হল নিয়ে তো তোমাদের ইন্টারেস্টের শেষ নাই, ফ্যাসিনেশনের শেষ নাই। সো আমরা এখন যাবো কার্জন হলের দিকে। সো কার্জন হলে যাইতে যাইতে দেখি কি কি দেখানো যায় তোমাদের। সো নাও লেটস স্টার্ট। মামা বলেন হাই। হাই, কি অবস্থা সবার? ভালো। আপনি ভালো আছেন? আপনি তো ভালো সচেতন রিক্সাওয়ালা, কি সুন্দর মাস্ক পরে নিছেন, সুন্দর মাস্ক পরে চালাবেন রিক্সা, চলেন না। সো এখন আমি যাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে থেকে কার্জন হলের দিকে। সো আমার কাছে সাইকেল না থাকায় আমি যাচ্ছি রিক্সায়, আর ওদের কাছে সাইকেল আছে, ওরা যাচ্ছে ওদের সাইকেল নিয়ে। ক্যাম্পাসে অ্যাকচুয়ালি বাইসাইকেল থাকলে অনেক সুবিধা হয়, অনেক রিক্সা ভাড়া বেঁচে যায়, প্লাস মুভমেন্ট স্পিড হয়। তুমি যখন যে কোনো কোথাও টিউশনিতে যাও বা যে কোনো জায়গায় যাও, দ্রুত তুমি সাইকেল নিয়ে চলে যেতে পারো। জ্যামের ক্ষেত্রেও সাইকেল অনেক কাজে দেয়। সো গাইজ, ওইটাই হচ্ছে ভিসি চত্বর অ্যাকচুয়ালি। সো ওই যে যেটা দেখা যায় ওইটা হচ্ছে ভিসি চত্বরের রেএন্ট্রি। আর ভিসি চত্বর থেকে এখন আমি যাচ্ছি কার্জন হলের দিকে। সো ভিসি চত্বরটা তোমাদেরকে ওই যে ওইটাই হচ্ছে ভিসি চত্বর এক্স্যাক্টলি। আর ওইটা হচ্ছে ভিসি চত্বরের নিচে বসার জায়গা। আর এই যে যেটা, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এরি, চলে গেছে, মিস করে গেছো তোমরা। ওইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেরই উপাসনা করার একটা জায়গার নাম হচ্ছে গুরুদুয়ারা নানকশাহী। আর এই যে বাম পাশে যেটা, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাষা শিক্ষা ইনস্টিটিউট, আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট। এখানে 4টা ভাষা শেখা যায়, ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ এবং ইংলিশ। এই 4টা ল্যাঙ্গুয়েজ তোমরা এখান থেকে শিখতে পারবা। আর এই যে বাম পাশে যেটা দেখতেছো, এটা হচ্ছে রোকেয়া হল, বিখ্যাত রোকেয়া হল। এটা হচ্ছে মেয়েদের হল। তো ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে যদি তুমি ঢুকতে চাও, ফার্স্ট যে জিনিসটা তোমার সামনে করবে সেটা হচ্ছে দোয়েল চত্বর। সো আমি দোয়েল চত্বরটা তোমাকে দেখাই। সো গাইস, এই যে হচ্ছে দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা অ্যাটাক মুভির শুটিং হয়েছে এখানে। তোমরা যারা ঢাকা অ্যাটাক মুভিটা দেখছো, লাস্টের দিকের যে বম ব্লাস্টটা হয় ওই শুটিংটা করা হয়েছে আমাদের এই দোয়েল চত্বরে। তো আমরা এখন চলে আসছি কার্জন হলে। রিক্সাটা এখনই থামবে, আমি নামবো, নেমে কার্জন হলে ঢুকবো। সো কার্জন হলে চলে আসছি। ভাড়া কয় টাকা আঙ্কেল? 40 টাকা। আপনি আমাকে হচ্ছে 60 টাকা দেন, আমার কাছে বাংটি নাই। সো গাইজ, এখন আমি কার্জন হলে চলে আসছি, তোমরা দেখতেই পারতেছো। সো এইটি হচ্ছে কার্জন হল। বেসিক্যালি লকডাউন হলেও কার্জন হলটা আজকে খোলা আছে, সো দ্যাটস ঢোকার সুযোগ হয়েছে। আগে একদিন কার্জন হলে আসছিলাম, বাট ওই দিন বন্ধ ছিল। সো দিস ইজ ম্যাজেস্টিক কার্জন। ঢাকা ইউনিভার্সিটিতে মানে ক্যালেন্ডার বলো বা যে কোনো জায়গায় বলো, ঢাকা ইউনিভার্সিটি বলতে যে ছবিটা সবখানে ইউজ করা হয়, যে বিল্ডিংটার ছবি, সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ছবি দেখছো। ওকে, সো নকিব, তুমি হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছো অর্থনীতি বিভাগে। সো নকিব, তুমি প্রথম ঢাকা ইউনিভার্সিটির নাম শুনো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, ইন্সপাইরেশনটা প্রথমে পাও কোথা থেকে? মানে তুমি ফার্স্ট কই থেকে ইন্সপাইরেশন পেয়েছিলে অ্যাবাউট ডিউ? আমার মেজো চাচা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তো সেই কারণে হচ্ছে পারিবারিকভাবেই ছোটোবেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা শুনে আসতেছে এবং মায়ের কাছ থেকেই অনুপ্রেরণাটা পাই যে আমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে।
তো এই ছিল আমার একদম বেসিক। মানে পারিবারিক ভাবে তোমার হ্যাঁ। ছোট চাচা যেহেতু দাবিতে ছিল সেই হ্যাঁ। সূত্রে তোমার জানা হয়ে গেছে। আচ্ছা, এটা কত সালের কথা, মানে এনে থাকতেই নাকি? না না, আমি যখন মানে 1-2-তে পড়ি তখনই আসলে আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে একটা বিশ্ববিদ্যালয় আছে এবং আমাকে সেখানে পড়তে হবে। তো সুতরাং এরকম একটা Feel আগে থেকে ইন্সপাইরেশন ছিল। একদম ছোটবেলা থেকেই আমার মানে ভিতরে জন্মেছিল। আচ্ছা, তুমি কোন বিভাগে ছিলা, সায়েন্স আর্টস নাকি কমার্স? আমার দুটাই আর্টস ছিল, আমি এসএসসি তো আর্টস এবং ইন্টারমিডিয়েট আর্টসের। বলো স্টোরিটা বলো, তুমি কোচিং করছিলা বা? আমি আসলে আমার গ্রামের একদম প্রত্যন্ত এলাকায় একটা কলেজে পড়ছি, আলফাডাঙ্গা সরকারি কলেজে। আর তারপরে ওখান থেকে মানে পরীক্ষা শেষ করলাম, তারপরে অ্যাডমিশনে ভর্তি হলাম। আমি আইকন প্লাসে কোচিং করছিলাম, তো ফার্মগেট শাখায় কোচিং করলাম। তারপরে কোচিং করার পরে তো আলহামদুলিল্লাহ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম। আচ্ছা, তুমি কি, অনেকেই জানতে চায় যে বাংলার জন্য কোন বইটা ভালো, সাধারণ জ্ঞানের জন্য কোনটা ভালো, ইংলিশের জন্য কোনটা পড়বো ভাইয়া, সেই ধরনের অনেক প্রশ্ন থাকে। তো তুমি বলো তোমার ক্ষেত্রে কোন জিনিসগুলো হেল্প করছে এবং তুমি কিভাবে পড়ছো ওই বইগুলো, তোমার অ্যাডভাইসগুলো বলো। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা পেপার, একটা হচ্ছে বাংলার জন্য ফার্স্ট পেপার আছে, বাংলার জন্য সেকেন্ড পেপার আছে। তো প্রথমে যদি আমি সেকেন্ড পেপার কথাটা বলি, তাহলে হচ্ছে সেকেন্ড পেপারে একদম বেসিক গ্রামার এবং নির্ভুল গ্রামার এটা পাওয়া যায় হচ্ছে 9-10-এর যে ব্যাকরণ বইটা, সেটাই সবাই সাজেস্ট করে। এবং তার সাথে সাথে একটা বাংলার জন্য? হ্যাঁ, বাংলার জন্য। হ্যাঁ। এবং গ্রামারটা ওইখান থেকে একটু বেশি ভালো বোঝার জন্য বা অনেকগুলো উদাহরণ দেখার জন্য বাজারে অনেকগুলো বই পাওয়া যায়। তার মধ্যে থেকে ধ্রুব আছে, পারাবার আছে, বা অন্য যে যেটা পছন্দ করে একটা সাপ্লিমেন্টের বই হিসেবে সেটা রাখতে পারে মানে ব্যাকরণের জন্য। তবে 9-10-এর ব্যাকরণ বইটি হচ্ছে মূল ফোকাস মানে রাখতে হবে। ওটাকে ফান্ডামেন্টাল হিসেবে হ্যাঁ, দেখতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা বইটা, ওটা অন্যতম ভালো একটা হ্যাঁ বই। অন্যতম ভালো একটা বই। এবং এখানে অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ পাওয়া যায় এবং এটা খুবই ভালো হবে। জন্য হচ্ছে এখন তো বাজারে অনেক বই পাওয়া যায়। তো যেহেতু এখন দুইটা বিষয় আসছে, একটা হচ্ছে রিটেনের জন্য এবং গ্রামারের জন্য। রিটেনের জন্য কিছু বই পড়তে হবে, যেহেতু নতুন রিটেন আসছে। রিটেনটা অনেক কম্পিটিশনটাকে আরেকটু ডিফিকাল্ট হ্যাঁ, করে হ্যাঁ। দিয়েছে, রাইট? রিটেনটা এখন ভালো ইফোর্ট দিতে হয় রিটেনে অবশ্যই। সো আর হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য তুমি কি প্রেফারেন্স নিছো? আচ্ছা, সাধারণ জ্ঞানের জন্য আমি একদম কলেজ লাইফের শুরু থেকে আমি কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, নিয়মিত পত্রিকা পড়তাম। এটা পড়তে পারে। পড়তা কিভাবে, মুখস্থ করতা নাকি মানে কিভাবে আয়ত্ত করতা জিনিসটা, স্টাডির সিস্টেমটা কেমন ছিল? আচ্ছা, আমাদের যেহেতু আর্টসের অনেকগুলো বিষয় মুখস্থ করতে হয়, কিন্তু শুধু মুখস্থ করলে আসলে জিনিসটা মনে থাকে না, কারণ আমাদের মেমোরি অত ধারণ ক্ষমতা আমরা মানে তাৎক্ষণিকভাবে ধরে রাখতে পারি না সব কিছু। সুতরাং মুখস্থ করার থেকে 1-2 বার পড়ে আমাদেরকে 2-3 বার লিখতে হবে। তা মুখস্থ মানে পড়ার সাথে সাথে যদি আমরা লিখি তাহলে আমার মেমোরিতে বেশি কাজ যখন করে। পড়া হয় তখন যদি জিনিসটা লিখে হ্যাঁ। পড়া হয় তখন এটা আরো বেশি স্থায়ী হয়, হ্যাঁ, অবশ্যই। ব্রেনে আরো অনেক বেশি সময় জিনিসটা সাস্টেইন অবশ্যই। মনে থাকে। আর ওভারঅল কোনো অ্যাডভাইস, সময় নষ্ট না করা বা এই ধরনের কিছু বলতে চাও? এখন যারা এই বছর যারা অ্যাডমিশন প্রার্থী আছে তাদেরকে আমি বলবো যে আপনারা অনেকেই হচ্ছে এখন খুবই ডিপ্রেশনে আছে, কবে পরীক্ষা হবে কবে হবে। তো তারা হচ্ছে ধৈর্য ধরে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি কনফিডেন্স রাখতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ অনেকেই খুব ভালো প্রিপারেশন নিয়েও এক্সাম হলে গিয়ে খুবই নার্ভাস হয়ে যায়, Output দিতে পারে না। আউটপুট দিতে পারে না। তো সুতরাং বারবার মক টেস্ট দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার একটা জিনিস রিভাইজ দিতে হবে। তাহলে নিজের মধ্যে যখন একটা কনফিডেন্স চলে আসবে তখন ইনশাল্লাহ সব কিছু ইজি হয়ে যাবে। এটা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ওই যে 45 মিনিটস আর 45 মিনিটস বর্তমানে হ্যাঁ। রিটেনে 40 মার্কস আছে আর এমসিকিউ 60 মার্কস, 60-90 থেকে 45 মিনিট আর রিটেনে 40 মার্কসের জন্য 45 মিনিট। ওই 45 মিনিটটুকু তোমাকে কাজে লাগাইতে হবে সমানুপাতিক হারে। অবশ্যই। তুমি যদি বাংলা আর ইংরেজি প্র্যাকটিস মানে অ্যান্সার করতে গিয়ে সাধারণ জ্ঞান বাকি থাকে তাহলে তো হইলো হবে না, না। অবশ্যই। বা সাধারণ জ্ঞান ইংলিশে বেশি টাইম দিতে যে বাংলা 45 মিনিটে তুমি অ্যান্সার কভার করতে পারো না, অবশ্যই। তখন সেটাও একটা সমস্যা হয়ে যাবে। সো এই দিক থেকে তোমার কি বলার আছে? আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি পুরো মান বন্টনটাকে আমরা সময় দিয়ে ভাগ করে নিই, মানে আমার কতটুকু মার্কস আছে তার বিপরীতে আমার কতটুকু সময় আছে, তাহলে প্রত্যেকটা মার্কসের জন্য আমি কতটুকু সময় পাচ্ছি, কত মিনিট সময় পাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন Question এর ইন্ডিভিজুয়াল জন্য। কোশ্চেন হ্যাঁ, অ্যানসার করার জন্য। হ্যাঁ, তাহলে সেইভাবে যদি আমরা ততটুকু সময় নিয়ে ওই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের সময় নিয়ে আমরা খুব বেশি বিপাকে পড়বো না। থ্যাংক ইউ সো মাচ। ওকে,
আচ্ছা, তোমার কি স্টোরিটা বলো? আমার স্টোরি তুমি প্রথমে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে ইন্সপিরেশন পাও কোথা থেকে, বা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে জানছো কোথা থেকে? আমার বড় বোন ছিল, আমার বড় বোন পড়ালেখা করছিল হচ্ছে আমার থেকে অলমোস্ট 5 ইয়ার্সের বড় ছিল। বড় বোন বলতো আমাকে যে হচ্ছে যে তুই যদি ভালো করে পড়াশোনা করতে চাস তাহলে তুই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারিস। আর ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি বলা হয় একে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত। এখন এই গোলটা আমার অনেকে মনে করেন যে হচ্ছে ক্লাস 8, 9, 10 থেকেও হয়তো বা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া উচিত, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যে একটা স্টুডেন্টের জন্য সব থেকে পিক টাইম হচ্ছে ইন্টারমিডিয়েটের 2টা ইয়ার্স। ওখানে আমরা হচ্ছে 19-20 মাসের মতো সময় পাই, এটাকে যারা প্রপারলি ইউটিলাইজ করতে পারবে তারা ভালো কিছু করবে। আর প্রথমত এখন আবার হচ্ছে যে পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যে এত বেশি ইম্পর্টেন্ট এর কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারমিডিয়েটের স্কোরের উপর মার্কস থাকে। আর একটা স্টুডেন্ট যখন তার ইন্টারমিডিয়েটটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে তখন সে হবে কি, তার হচ্ছে একটা রেজাল্ট, আমাদের যখন ইন্টারমিডিয়েট রেজাল্টটা পাবলিশড হয় তার 1-1.5 মাসের মধ্যে হচ্ছে এক্সাম হয় ইউনিভার্সিটির। আর ওই রেজাল্টটা যখন পাবলিশড, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে ইন্টারমিডিয়েটের যখন রেজাল্টটা আমার ভালো হইলো তখন আমার মনে হলো যে না, এখন হচ্ছে যে আমি যদি আমার বেলায় আমি আর্টসে ছিলাম, ইন্টারমিডিয়েটে এসএসসিতে ছিল সায়েন্স, ইন্টারমিডিয়েটে A+ পাওয়ার পর মনে হলো যে না, ইন্টারমিডিয়েটে মোটে A+ যদি পাই হচ্ছে 2300 জন, তাহলে ইন্টারমিডিয়েটে মোটমাট A+ যদি 2300-2400 জন পাই, ঢাকা ইউনিভার্সিটির সিট আমাদের হচ্ছে 2150, তাহলে আমি কম্পিটিশনে আসি, আমি কেন কম্পিটিশনে নেই? অনেকে হয় যে ইন্টারমিডিয়েট খারাপ করার ফলে তারা হয় কি, রেজাল্ট যখন পাবলিশ হয় তাদের একটা ফ্লো থাকে পড়াশোনা করার, যে আমি এডমিশনের জন্য প্রিপারেশনটা নিচ্ছি, কিন্তু এই সময় যখন রেজাল্টটা খারাপ হয়ে যায় তারা ওই ফ্লোটা ধরে রাখতে পারে না। এটা তাদের উপর খারাপ হলে মানে হঠাৎ করে এনার্জিটা চলে যায়। এই ইন্টারমিডিয়েটের রেজাল্ট হচ্ছে 2টা ইম্প্যাক্ট ফেলে স্টুডেন্টের উপর। নাম্বার 1 হচ্ছে যখন সে খারাপ করে তখন তার এই পড়াশোনার ফ্লোটা রাখতে পারে না, আর 2 নাম্বার হচ্ছে তার পড়াশোনার ফ্লোটাতে থেকে ব্যাঘাত ঘটে এবং তার রেজাল্টের মার্কস যেহেতু কাউন্ট হয়, তার 2-1 নাম্বারও যদি পিছায় যায়, সে ফর এক্সাম্পল যদি 4.50 পায়, সেখানে সে 2-3 নাম্বার যদি পিছায় যায় তাহলে স্যার তার কী হবে, সেখানে 1 নাম্বারের জন্য আমাদের সিরিয়ালটা এরকম হয়ে যায় যে হচ্ছে এখানে 200-300-400 সিরিয়াল পর্যন্ত পিছায় যায় ইউনিভার্সিটিতে। সুতরাং আমাদের এই জন্য ইন্টারমিডিয়েটটা এত ইম্পর্টেন্ট। আমি প্রথমে বলবো যে হচ্ছে প্রথমে ইন্টারমিডিয়েট সিলেবাসটা আমরা খুব সুন্দর করে কভার করে দেন আমরা ওই থেকে বুঝতে পারবো। কেননা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে দুই কোয়ালিটির কোশ্চেন ইংলিশের উপর, একটা হচ্ছে গ্রামাটিক্যাল বেস আর একটা হচ্ছে ওয়ার্ড মিনিং বেস। হ্যাঁ, মেমোরাইজ। এখন হচ্ছে ওয়ার্ড মিনিং বেস আমরা লাস্ট কয়েক বছর থেকে দেখতেছি যে আসলে ওয়ার্ড মিনিং বেসিক কোশ্চেন হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের অনেক বেশি ভোকাবুলারি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে আমাদের বিশদ জ্ঞান থাকতে হবে। এর জন্য প্রথমত আমি একটু তোমাকে ডিস্টার্ব করি মাঝখানে, অনেক স্টুডেন্ট ভোকাবুলারি স্কিপ করে যায়, কিন্তু এই জিনিসটা তাদেরকে কিভাবে বুঝাই বলো যে ভোকাবুলারি স্কিপ করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া পসিবল? আমি যত ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি যারা ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি টপে ছিল, ইনক্লুড নকিব সহ, তারা করছে এমনটাই করছে তারা। আমিও যেটা করছি সেটা হচ্ছে যে আমার যেটা বোর্ড বই ছিল ইন্টারমিডিয়েটের জন্য, সেই বোর্ড বইয়ের প্রত্যেকটা লিসনে আমি করতাম হচ্ছে সুন্দর করে দাগায় প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এবং তার সিনোনিম অ্যান্টোনিমগুলো করতাম। এর ফলে হয়তো কি আমি দেখতাম যে আমি প্রত্যেকদিন যদি 10টা করে করতাম, মাস শেষে আমার 300টা ওয়ার্ড আমার মুখস্থ হয়ে যেত সিনোনিম অ্যান্টোনিম সহ। এটা খুব বেশি ইফেক্টিভ ছিল ওই সময়। আর ইউনিভার্সিটি লাইফে কোশ্চেনেই হয় বেসিক্যালি হচ্ছে যে ওয়ার্ড মিনিংয়ের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমেরই কোশ্চেন আসে। সুতরাং এটা দিয়ে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি ভালো করতে চায় তাহলে তার বেসিক হচ্ছে যে ইন্টারমিডিয়েট ইংলিশটা খুব ভালো করে পড়াশোনা করা, ইংলিশ বোর্ড বই যেটা আমাদের দিয়েছে সেই বোর্ড বইয়ের ওয়ার্ড মিনিংগুলো টেক্সট বইটা সুন্দর করে করা। আর একটা কথা আমি এখানে জানাই রাখি সবার জন্য, যে ভাই যেটা চ্যানেলটা আছে, ভাই যে পাভেলস ইংলিশ, এসিসি ইংলিশ, এই চ্যানেলটা বর্তমান বাংলাদেশের ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য একটা ব্লেসিং আমার মনে হয়। কেননা আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম এরকম কোনো প্রপার গাইড পাইনি। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বেসিক্যালি করে কি, তারা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি করতে ইংলিশের প্রতি যে তাদের একটা সময় দেওয়া উচিত সেই সময়টা তারা কিন্তু আলটিমেটলি দিতে পারে না, সেটা নির্মম সত্য এটা। এখন ভাই ইংলিশের একটু তারা জানেই, তারা যে একটা ভাবেই থাকে যে তারা হচ্ছে যে ইংলিশে ভালো, এবং এর ফলে শেষের ওই দিকে একটু প্রেশারে পড়ে যায় যে 2-3 মাস আছে আমি এখন ইংলিশটা টাচও করি নাই। এর জন্য আবার পাভেল ভাই আমাদের জন্য এখানেও একটা ভালো ব্যবস্থা করে রাখছে যে 3 মাসের মধ্যে পুরো ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের একদম সমস্ত কিছুই পাভেল ভাইয়ের ইংলিশ কোর্সের মধ্যে শেষ করে দিতে পারে। এটা খুবই ভালো দিক। আর একটা দিক হচ্ছে যে পাভেল ভাইয়ের এখানে যদি হয় যে হচ্ছে আমরা যদি এখানে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি, তাহলে সমস্ত আপডেট মানে আমাদের কখন পরীক্ষা হবে, কিসের, আমাদের পরীক্ষার রুটিন সম্পর্কে সব কিছু ভাইয়ের চ্যানেল আমরা পেয়ে যাবো। সুতরাং বর্তমান এইচএসসি স্টুডেন্টের জন্য পাভেলস এইচএসসি ইংলিশ যে চ্যানেলটা আছে সেটা আমার মনে হয় যে এটা স্টুডেন্টের জন্য ব্লেসিং একটা পার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো গাইজ, এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি একদম ঠিক কার্জন হলের সামনে। এই যেটা দেখতেছো এইটাই মেইন কার্জন হলের মেইন বিল্ডিং।
অর্থাৎ আমরা ঢাকা ইউনিভার্সিটির যত ফটো দেখি ক্যালেন্ডারে অ্যান্ড এভরিওয়্যার এই ফটোটাই দেওয়া থাকে। সো দিস ইজ দ্য বিল্ডিং। আর এইটা হচ্ছে কার্জন হলের সবচেয়ে ম্যাজেস্টিক বিল্ডিং, এটা এত ফেমাস এই বিল্ডিংটা। অনেক মানুষ ছবি তোলে এখানে, স্টিল প্রচুর মানুষজন আসে, প্রচুর মানুষজন ছবি তোলে। সো খুবই ওয়ান অফ দ্য ভাইরাল বিল্ডিং বাংলাদেশে এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এই ভবনটা। ওকে, সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ, সি ইউ, আল্লাহ হাফেজ, বাই। তোমরা কিছু বলতে চাও? প্লিজ সাবস্ক্রাইব Pavel says English. Thank you so much. Support him. Love you all. Thank you so much.